সালাম আলাইকুম। আমার সুপ্রিয় নতুন প্রজন্ম, আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার এই ভিডিওতে। ডাক্তার শফিকুর বনাম ডাক্তার শফিকুল যুদ্ধ কতটা কাম্য? ভণ্ডামি, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। বাবা, সবসময় বলি আমার দু চোখে শুধুই স্বপ্ন এই নূতন প্রজন্মকে নিয়ে। আমার নিজস্ব আসলে কোনো স্বপ্ন থাকার কথা নয়, এখন নাই। ছেলে মেয়ে তো আছে, নাতিপুতি আছে, সবাই তো আমি বলছি এই পৃথিবীতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, অবিশ্বাসী সবাই আল্লাহর সৃষ্টি। সমস্ত কিছু যা দু চোখে দেখা যায়, আর সব কিছুকে ভালোবাসা, সব কিছুর কল্যাণ ও মঙ্গল কামনা করাই একজন মুসলমানের দায়িত্ব, কাজ, কর্তব্য। যাই হোক, সবসময় বলতেছি তোমাদের ভালো করো, বাবা মা, পরিবার পরিজন সবাইকে টেক কেয়ার করো, সমস্ত পৃথিবীর সৃষ্টিকে, মানুষকে ভালোবাসো, সবার জন্যই কিছু করো। যাই হোক, সো এই ভিডিও আমি কেন এরকম একটা নাম দিলাম আর কেনই বা এই ভিডিও করতে আসলাম, সেটা বলার আগে, ব্যাখ্যা দেওয়ার আগে আমি বিনয়ের সাথে অনুরোধ করতেছি, আমাদের মহামান্য রাষ্ট্রপতি তথা স্পিকার ওনার খণ্ডিত কিছু কথা, এন্ড দেন ওই যে জামাতে ইসলামের একটা দলের একটা সচিবালয় ঘেরাওয়ের একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে সচিবালয় কি ঘটেছিল সেই বিষয়ে একটু খণ্ডিত অংশ তোমাদের দেখা দরকার নিজ চোখে। যে আমি বানভার বলছি যে আমরা জানি যে এটা চাউর হয়ে গেছে সারা পৃথিবীতে, এখন সবাই এটা জানে, তারপরেও আমার প্রেক্ষাপটটা বুঝাবার জন্য আমি এটা দেখার অনুরোধ করতেছি। 2 মিনিট দেখো, তারপরে আমি আবার কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু বিকেলের এই অনুষ্ঠানটিতে যা দেখলাম এটি অভিপ্রেত ছিল না, একেবারেই অনভিপ্রেত। জাতীয় অনুষ্ঠানে আমরা তো জাতীয় ঐক্যের কোনো বহিঃপ্রকাশ দেখাতে পারলাম না। ভুল তো মানুষ করেই, নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাঈদের ছবিই নাই। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক, তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরও নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। সুতরাং কিছু ভুল হয়েছে এবং এই ভুল মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে। এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। আমি লক্ষ্য করেছি মাননীয় সংসদ সদস্য আক্তার, তিনি তার অনুসারীদেরকে প্রশমিত করার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশের নেতাকে তো মানে না সহজে অনুসারীরা। প্রতি মুহূর্তেই তারা যে নেতার চেয়ে বড় এটা প্রমাণ দেওয়ার জন্য মুখিয়ে থাকে। সেই কারণেই এই ধরনের একটা অনুষ্ঠানের এই পরিণতি হলো। এখানে যারা বিদেশি বসা ছিল, আমি মনে মনে চিন্তা করছিলাম যে ইংরেজিতেই ভাষণ দেব, বিদেশিরা দেখুক 16 বছর আমরা কিভাবে কাটিয়েছি। জামায়াতে ইসলামীর আমিন নিজের এমপিকে থাপ মেরেছেন, এটা আর গুজব নয়, ভিডিও প্রমাণ। সচিবালয়ের দিকে মিছিল যাচ্ছিল, পুলিশ বাধা দিল, আমির শান্ত থাকার আহ্বান জানালেন, কিন্তু শফিকুল ইসলাম মাসুদ হাতের ইশারায় কর্মীদের উস্কে দিয়েই যাচ্ছিলেন। আমির বারবার নিষেধ করলেন, মাসুদ থামলেন না। তারপর যা হলো তার জামায়াতের ভাবমূর্তির জন্য মারাত্মক। শফিকুর রহমান নিজেই এগিয়ে গিয়ে মাসুদকে ধাক্কা দিয়ে গালে মারলেন। উপস্থিত সবাই স্তব্ধ। আওয়ামী লীগ বিএনপির মধ্যে এমন দৃশ্য আগেও দেখা গেছে, কিন্তু জামায়াতের আমির? এটা অকল্পনীয় ছিল। দল এখনো নীরব, শুধু পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়ে সরে গেছেন। এই থাপ শুধু একজন এমপির গালে পড়েনি, জামায়াতের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের দুর্বলতাকেও প্রকাশ করে দিয়েছে। প্রিয় প্রজন্ম, যা শোনার তা শুনলে। আমি কোনো ম্যানুফ্যাকচারার নই বাবা, আমি কোনো কিছু ম্যানুফ্যাকচার করি না এখানে, কোনো কথা, কোনো কাণ্ড, কোনো দৃশ্য।
সবকিছু আল্লাহর রহমতে সৃষ্টি হয়েছে আর কি। মাননীয় মহামান্য স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তথা মহামান্য বিরোধী দলীয় নেতার কথাবার্তা কার্যকলাপ আসলে কিভাবে বলবো, আমার বিশ্বাস যারা মসজিদে যায়, নামাজ পড়ে এবং জামাত ইসলামের লোক বিশেষ করে 100%, আই মিন 100-র ভিতরে 100 জন লোক জানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো কারো সাথে রাগান্বিত হইয়া চোখ গরম করে কথা বলেন নাই। এটা ইতিহাসের পাতায় লেখা আছে। এবং ওনার একজন বিখ্যাত সাহাবী, যার নাম আমি তো বললাম যে মসজিদে যারা যায়, যারা জামাতে ইসলাম করে, তাদের ভিতরে 100 জনের মধ্যে 100 জন এই কথাটা জানে। সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, উনি 10 বছর নবীজির খেদমতে ছিলেন। ফজরের আজানের আগেই উনি মসজিদে চলে যেয়ে বসে থাকতেন নবীজির পানি টানি যাহা যা কিছু লাগে সব জোগাড় করে দেওয়ার জন্য, এবং এশা টেশা পরে উনি বাসায় ফিরতেন। এই দীর্ঘ 10 বছরে একবারের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কোনো কৈফিয়ত তলব করেন নাই এবং কোনোদিনও কোনো রাগান্বিত স্বরে উনি কথা বলেন নাই। এটা হলো ঐতিহাসিক একটা দলিল। যদি কারো সন্দেহ থাকে, কোনো মুসলিম বা অমুসলিম ভাই, দয়া করে ইতিহাস ঘেঁটে দেখবেন যে এই কথাটা কতটুকু সত্য। ঠিক আছে, এটা গেল নবীজির একটা মানে ব্যবহার, ওনার স্বভাব চরিত্রের বিষয়। তো কি বলবো এখানে, যাই হোক। সো এই বিষয়টাকে আবার আরেকজন ডাক্তার, আমি নাম উল্লেখ করতেছি না, উনি একটা সবক দিয়েছেন, উনি একটা ভিডিও দিয়েছেন। এটা ছিল একটা দোয়া, মানুষ বোঝে এটা কি দোয়া, দোয়ার পরশ, স্নেহের পরশ। আর ওই যে আরেকজন ডাক্তার শফিকুল ইসলাম এমপি, একজন তো বিরোধী দলীয় নেতা, উনি তো মাশাআল্লাহ উনি অনেক কোরআন হাদিস জানেন, অনেক লেখাপড়া জানা ডাক্তার মানুষ। তো আমার মনে হয়েছে যে এটা আসলে একটা জাতীয় চরিত্র, এই রাষ্ট্রের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতিফলন। এখানে বাঁশের চাইতে কঞ্চি হয় বড়, আর এখানে মাঝে মাঝে মাছেই কোষ ধাওয়ায়। এটা শুরু হয়েছে সেই আসলে 69, 70, 71 সাল থেকে এটা শুরু হয়েছে। এর আগে এরকম ছিল না। আমি তো মেট্রিক পাস করছি 69-এ, মানে 69 সালে। না বাবা, কসবেন কালেও আমার বয়সী কোনো লোক যদি বলতে পারে যে সমাজে এই অনাসৃষ্টি, এই অসভ্যতামি, এই নোংরামি, এই চেইন অফ কমান্ডের একটা এলোমেলো ভাব, বেয়াদবি, এগুলো ছিল না। ছায়া মারানো একজন মুরব্বীর ছায়া, এই যে ছায়া পড়ে না, এই যে আমরা ছায়া পড়ে না, ছায়াটা মারানো নিষেধ ছিল। এবং আমার স্পষ্ট মনে আছে 6-7-এ যখন পড়ি, হেঁটে হেঁটে যেতাম গ্রামের স্কুলে। সো ওই ছায়াটার উল্টার দিক দিয়ে যেতাম আর কি। মানুষের ছায়াটা যদি ওই দিকে পড়তো, আমি এই দিক দিয়ে ঘুরে যেতাম ওই লোকের আর কি, আমার চাইতে বড় টড়ো যারা ছিল আর কি। এটা ছিল তখনকার শিষ্টাচার। মুরব্বীদের সামনে কখনো চেয়ারে কোনো ছেলে পেলে বসতো না, বসে নাই, প্রশ্নই আসে না, এরকম দুঃসাহস দেখে না। ইভেন কি আমি বলতেছি যে আমরা যখন 6-7-এ পড়ি বা 4-5-এ পড়ি, তখন ওই বড় ক্লাসের সামনে যাওয়া যেত না, কেউ যায় নাই, কেউ, আমিও যাই নাই। এই ছিল শিষ্টাচার, সামাজিক শিষ্টাচার। কিন্তু এখন কি হচ্ছে, সবাই নেতার চাইতে বড় হতে চায়, পরবর্তী প্রধানমন্ত্রী, পরবর্তী দলীয় নেতা হতে চায়। বাবা, একটু চেইন অফ কমান্ডে আসো না, বাই রোটেশন আসো না, একটা সিস্টেমের ভিতরে আসো না। সমস্যা কোথায়? সময় কি ফুরাই গেছে? তো ইয়ং ছেলে পেলে এখনো দাড়ি চুলেই কোনো পাক ধরে নাই। তো এত অসহিষ্ণুতা কেন, এত অধৈর্য কেন? আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি, ক্ষোভ প্রকাশ করতেছি, ঘৃণা জানাচ্ছি। এটা একটা অসভ্যতামি, চূড়ান্ত দৃষ্টতা। আরেকজন ডাক্তার বলছে দোয়া, উনি দোয়া পড়ে দিয়েছে, দোয়া করে দিয়েছে। দোয়া বাসায় বসে করতেন, চুমাইতেন বাসার মধ্যে ধৈরা। তো আপনার নামে তো অনেক চুমাচুমির ভিডিও আছে, মানুষ বলে যে না চুমাচুমির অভ্যাস আছে। যাই হোক, আমি সরি। সো এটা তো ঠিক না। ডক্টর দলীয় যিনি সভাপতি, মানে যিনি বিরোধী দলীয় নেতা,
ওনারও এটা উচিত হয় না। তার চেয়ে বড় কথা হল উনি থামাইছেন, কেন থামাইছেন সেটা আমরা জানি। ওনারা কেন ক্ষমতায় আসেন নাই, না আসাটা ওনাদের জন্য কতটা ভালো হয়েছে, আই ফিল ইট, আই রিয়েলাইজ, এটা আমি বলছি এটার জন্য ওনাদের জন্য ভালোই হয়েছে ক্ষমতায় না আসো। এখানে তো একটা বিরাট কিছু কারচুপি হয়েছে, এটা তো আমরা বুঝতেই পারতেছি, সবাই জানে। নাহলে ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে তো তারেক রহমানের সাথে ওইভাবে প্রোটোকল দিয়ে কথা বলার কোনো সিস্টেমে পড়ে না। যাই হোক করছে, যাই হোক, তারেক রহমান দেশে আসছে, ফিরে প্রধানমন্ত্রী হয়েছে, আমার কোনো সমস্যা নাই। উনি চালাক 5 বছর, তাতেও আমার কোনো সমস্যা নেই। তবে আগের চাইতে ভালো চলুক, এটা আমরা চাই। আমরা চাই সমাজে শান্তি শৃঙ্খলা। এই যে নতুন প্রজন্ম আছে, এদের জন্য কয়টা কর্মসংস্থান সৃষ্টি করে এই প্রধানমন্ত্রী, এই সরকার, আমার এটা দেখার বিষয়। আমার কলিজাটা হাহাকার করে যখন আমি রাস্তায় বস্তিতে দেখি অসংখ্য ছেলে মেয়ে এই লাফালাফি করে, মিছিলে যায়, এই করে সেই করে। তাদের চেহারা দেখলেই তো বোঝা যায়, জুতা স্যান্ডেল দেখলেই তো বোঝা যায় এগুলো বেকার। 18, 20, 25, 30 বছর বয়স হয়ে গেছে, কিচ্ছু করতে পারে না, একটু জামা কাপড় কিনতে পারে না, 10টা টাকা পকেটে থাকে না। দেখি 2 দোস্তে মিলে 5 টাকা মিলে 1 কাপ চা ভাগাভাগি করে খায়। সো আমার কলিজাটা তখন ছেড়ে যায়। আমি বলছি এদেরকে মিছিলে না নিয়ে এদেরকে বলেন, এদেরকে প্রশিক্ষণ দিয়ে রাষ্ট্রীয়ভাবে বিদেশে পাঠান। কিন্তু সেখানেও তো পুকুর চুরি। ওই যে একজন মন্ত্রী, আহারে যদি আমি একটা ক্ষমতা পাইতাম, দেশটারে একেবারে স্বর্ণ দিয়ে ভরাই দিতাম। একটা বাটপার, গ্রেট বাটপার, একটা একজন টিচার, তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা, এবং আমি সচক্ষিত দেখলাম সে কি করছে। এই যে এয়ারপোর্টের ছেলেগুলো আসলে তাদের ব্যাগেজ ট্যাগেজ ছিঁড়ে নিয়ে চলে যায়, সব লুটপাট করে রাস্তা নাবুদ করে, রাস্তাঘাটের মধ্যে বুক ফাটা আহাজারি তাদের সমস্ত কিছু নিয়ে গেছে, সমস্ত কিছু লুটপাট করে ফেলছে। কি লোমাটা উনি পরিবর্তন করছেন এখানে। সো এই ছেলেগুলোকে প্রশিক্ষণ দিয়া, এই ছেলেগুলোকে 6 মাস প্রশিক্ষণ দিয়া, কিছু লোন দিয়ে বিদেশে যেতে তো বেশি টাকা লাগে না, কোনো টাকা লাগে না, খুব বেশি টাকা লাগে না, খালি প্লেনের ভাড়া। কিন্তু এইখানে ওই মধ্যসত্ত্বভোগী সেগুলো দলীয় সেখানে 1 টাকার জায়গায় 1000 টাকা নিবে। এই তো চলছে। এটা অত্যন্ত দুঃখজনক। সেই দৃষ্টি থেকে আমি এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে এই ধরনের এই বিশৃঙ্খলা, এই অনাসৃষ্টি, এখানে তো শাক দিয়া তো মাছ ঢাকা যায় না। সে যতই আপনারা এখন বয়ান দেন, তো বাঁশের চাইতে তো কঞ্চি বড়। এই দেশে কোনো শিষ্টাচার নাই, মাছেই কোষ দেওয়ায়, এবং এটা জাতীয় বৈশিষ্ট্য হয়ে দেখা দিচ্ছে, এটা রাষ্ট্রীয় বৈশিষ্ট্য। আমি এই ছেলেদের যাদের জন্য আমি কথা বলি, আমি বলবো বাবা এগুলা গায়ে লাগাবে না, এগুলো দিয়ে আসলে ইন্সপিরেশন নেবে না। এগুলো তো ইন্সপিরেশন যোগ্য গুন্ডামি করার জন্য। এগুলো দিয়ে জীবনে কোনোদিনও উপরে উঠতে পারবে না, কোনোদিনও সম্মানের জায়গা পাবে না, কোনোদিনও সাফল্য আসবে না। বরং যেখানেই যাও না কেন সেখানে একটা চেইন অফ কমান্ড থাকবে। একটা দোকানদারি করতে গেল, দোকানদারি তো করে। এখন দেখি মহল্লায় এত দোকান, ডেইলি নতুন দোকান দেখি। কারণ অগত্যা কিছু না পাইলে তাই নামে আর কি, সবজি বেচে, নাহলে একটা দোকান দেয়, চার দোকান দেয়, নাহলে একটা রিক্সা কিনে। আর কি আছে এদেশে করার মতন? তো আমি চাই যেখানেই থাকো, যাই করো বাবা, দোকান দিলেও সেখানে হাসি মুখে ভদ্রভাবে কথা বলতে হয়। চায়নাতে একটা কথা আছে যে তুমি যদি হাসতে না জানো তাহলে দোকান দেবে না। The customers are kings to you. কাস্টমাররা তোমার কাছে রাজা। একজন কাস্টমার তোমার কাছে আসবে, 10টা দোকান আছে, তো অন্য দোকানেও যেতে পারে। তোমার বুঝতে হবে যে উনি আমার দোকানে আসছে, এটা আমার সৌভাগ্য, সুতরাং আমি ওনার সাথে ভালো ভদ্র ব্যবহার কথা বলি। হ্যাঁ, তো অনেক দোকানদারি আছে খ্যাস্টা, যাই তো জীবনে তো অনেক সময় পার করছি। সো এটা করবে না। যাই হোক, সো এইভাবে একটা কোনো রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। এটা বলছি তো, এইভাবে সম্ভব না, এটা করা উচিত হয় না। প্রথমত যে মহামান্য রাষ্ট্রপতি স্পিকার সাহেব যেটা বলছেন যে এদেশে আসলে নেতাকে কেউ মানে না, কিন্তু এই কালচার তো ওনারাই সৃষ্টি করেছেন। সেই 69 সাল থেকে এটা সৃষ্টি হয়েছে। আমি সাক্ষী দিচ্ছি আর কি, এটা এর আগে এরকম ছিল না। সো এটা এখন এই নতুন প্রজন্ম পারে। ওই যে আবার জেনেটিক ডিজঅর্ডার, আমি কথা বলছি, অনেক কারণ আছে এটা বলার পিছনে। যাই হোক, সো এটা বাবা এটা কনসিডার করবে না। তোমরা তোমাদের মতন করে নিজেকে গড়ে তোলো, দেশকেও সেভাবে চিন্তা করো, সমাজটাকে একটা চেঞ্জ করো, রেডিক্যাল চেঞ্জ। দিস সোসাইটি নিডস এ রেডিক্যাল চেঞ্জ। আদারওয়াইজ এই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। এই মারামারি কাটাকাটি ঠ্যাং ধইরা নামাবে, একদিনও ঘুমাইতে দেব না শান্তিতে। এই কথা বলছে না এখানে রাজনীতিবিদরা, বলা হয়েছে না? রাস্তার মধ্যে লগি বৈঠা নিয়া, লাঠি সোটা নিয়া, পিস্তল গান, এখনো তো মিছিলে আসতেছে। কিভাবে এই সমাজে শান্তি আসবে? আসে না অস্ত্র শস্ত্র লাঠি সোটা নিয়ে, সব দলেই আসে কম বেশি। তো এই কালচার কিভাবে তৈরি হলো? এই মানুষ এই নেতৃত্ব তৈরি করছে। ওকে, সো বাবা, আমার বিনয়ের সাথে অনুরোধ, এগুলো
নেবে না, নিজের মতন করে নিজেকে গড়ে তোলো। আসলে এখানে পথ দেখাবার মতন কেউ নাই। আমি বললাম তো, একটা উদাহরণ দিলাম, নবীজির একজন সাহাবী, উনি 10 বছর ওনার সেবা করেছেন, কিন্তু নবী তাকে কোনোদিনও তুচ্ছ তাচ্ছিল্য বা একটা গালি, একটা কৈফিয়ত পর্যন্ত তলব করেন নাই। এটাই ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, চরিত্র, স্বভাব। এবং আমরা মুসলমান হিসাবে আমরা কাকে ফলো করব? হু উইল বি মাই আইডল? আমি কাকে ফলো করব? আমি তো বলবো যে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সফল, সাহসী, জননন্দিত, সফল একমাত্র মানুষ, একমাত্র মহামানব, একমাত্র সেনাপতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হওয়া উচিত আমাদের অ্যাকচুয়াল আইডল। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।